ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারের দর্শক স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। চারিদিকেই নৈরাজ্যকর পরিস্থিতি দেখা যাচ্ছে, এক গাড়িতে আগুন দেখা যাচ্ছে। ঠিক অল্প কিছুদিন আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্যকে আমরা আগুন সন্ত্রাস বলতে শুনেছি। ঠিক এই মুহূর্তে আমরা আবারও সেই একই আগুন সন্ত্রাস দেখছি। ঠিক এই মুহূর্তে এই কর্মসূচিগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে কিনা আমি হয়তো সেইভাবে বলতে পারবো না, আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে কিনা এটা প্রমাণের সাপেক্ষ, কিন্তু তাদের কর্মসূচি ডাকার পরে এই ধরনের ঘটনা ঘটছে। সেইখান থেকে আওয়ামী লীগের যেই সকল নেতারা তখন বলতেন আগুন সন্ত্রাসের কথা, তারা কি এখন সেই বিষয়গুলো ভাবছেন কিনা এই প্রশ্ন রাখা যেতে পারে। কিন্তু যতটুকু আমি জানি যে কোনো রাজনৈতিক দলই আসলে এই ধরনের আগুন সন্ত্রাসের পক্ষে থাকে না। আমরা শুরু করছি আজকের ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। আজকে আমাদের বিষয় নৈরাজ্য ও নিরাপত্তা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই দর্শক আমরা শিরোনাম শুনবো, শিরোনাম শুনে তারপর আলোচনা শুরু করব। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকাল। অনলাইনে কর্মসূচি ডেকে পলাতক আওয়ামী লীগ নেতারা। রাজধানী ও আশেপাশের এলাকায় বিজিবি মোতায়েন। সন্ত্রাস দমনে সরকারের কঠোর ভূমিকা চায় বিএনপি। ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় রাজপথে থাকবে জামায়াত নেতৃত্বাধীন ৮ দল। ১৩ তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত, সারা দেশের আমাদের এই ৮টি দলের প্রত্যেকটি শাখায় স্ব দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে। ঐক্যবদ্ধ থাকার আহ্বান হাসনাতের। এই গণভোট শুধু অর্থের অপচয় বললেন তারেক রহমান। সরকারকে হুমকি নয়, ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হতে দলগুলোর প্রতি আহ্বান। যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে ৩,০০০ কোটি টাকা পরিমাণের গড়ছা, এই কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। আগামীকাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরবেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেবেন দিক নির্দেশনাও। এবং রোজায় সরবরাহ স্বাভাবিক রাখতে চিনি ও সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত সরকারের। হয়রানি বন্ধ ও আমদানি জটিলতার নিরসন চান ব্যবসায়ীরা। দর্শক, আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আতিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার দলের সাধারণ সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বললেন, একটু আগে শুনছিলাম, আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে জামাত সহ ৮ দল। কাল কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণভোটের আড়ালে, অর্থাৎ গণভোটের দাবি বাস্তবায়নের আড়ালে পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আপনারা আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে যেমন মাঠে থাকবেন, তেমনি আবার আপনাদের যে গণভোটের দাবিতে যে আন্দোলন কর্মসূচি করছেন, এটি কি আসলে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা কিনা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন দেশে বিদেশে, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং আমরা সবাইকে সালাম জানাচ্ছি। দেখুন, গণভোট নিয়ে গত প্রায় 1 মাস থেকেই বাংলাদেশের রাজনৈতিক ময়দানে পক্ষে বিপক্ষে কথা আসছে, কিন্তু এখন পর্যন্ত যারা গণভোটকে আগে চাচ্ছেন না, যদি বলি বিএনপি, মূলত চাচ্ছেন না, একটা মাত্র আমরা কারণ সামনে পেয়েছি, যেটা আজকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে টাকার অপচয়। একটা দিক আমরা পেলাম যে গণভোটটা আগে হলে অপচয়টা হবে, কিন্তু আমরা যারা রাজপথে প্রায় 3 মাস যাবৎ নানা দাফে দাফে কর্মসূচি পালন করেছি, জনগণকে আমরা এ ব্যাপারে ঐক্যবদ্ধ করেছি, আমরা যতগুলো যুক্তি দিয়েছি সেই যুক্তির সাথে কিন্তু একটা যুক্তি কখনো এটা বিবেচনা করা যায় না। দেখুন, আমরা গণভোটের দাবিটা কেন জানিয়েছি, বিএনপি কিন্তু শুরুতেই তারা জুলাই সনদ স্বাক্ষর এতটুকুর মধ্যে তারা সীমাবদ্ধ ছিল,
কিন্তু যখন মাঠে ময়দানে আন্দোলন হলো, জামাত সহ 8 দল যখন তারা নানাভাবে কর্মসূচি পালন করেছিল, এক পর্যায়ে বিএনপি তারা গণভোটে রাজি হয়েছে। আবার তারা গণভোটে যে নির্বাচনের দিনে হতে হবে। দেখুন, গতকালকে 8 দলের একটা সভা হয়েছে ঐতিহাসিক পল্টন মোড়ে। সেখানে সকল দল নেতারা স্পষ্ট করেছেন কেন গণভোটটা আসলে আমরা আগে চাচ্ছি। প্রথমত হচ্ছে, দেখুন, জুলাই যদি সনদটাকে আপনি আইনি ভিত্তি না দেন, গতকালকে আমাদের আমিরে জামাত শফিকুর রহমান বলেছেন যে আমরা যে 26 সালে ইলেকশনটা করব, তাহলে সেই ইলেকশনটার ভিত্তিটা কি? কারণ একটা জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ভিত্তিতে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা এসেছে। জুলাই সনদ যদি তাকে স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে ইলেকশনের আপনার সুযোগটা কিভাবে থাকে? দ্বিতীয় হচ্ছে, আপনার এই যে এত মানুষ মারা গেল, 2000-এর মতো ছাত্র শ্রমিক জনতা যেখানে জীবন দিয়েছে, 30,000-এর মতো যেখানে মানুষ মানে আহত হয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, এদের স্বীকৃতি আপনি কিভাবে দেবেন? এদের নিরাপত্তা আপনি সেখানে কীভাবে দেবেন? আমরা যখন এই যৌক্তিক দাবিগুলোর কথা বলেছি যে বাংলাদেশকে আগামী দিনের রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্রকে একটা সঠিক জায়গায় আনতে হলে অবশ্যই নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতিকে আশ্বস্ত করতে হবে, না আগামী দিনে নির্বাচন হোক, যারাই ক্ষমতা আসুক, রাষ্ট্রটা একটা সঠিক জায়গায় থাকবে। কেউ এসে আবার বিগত 15 বছরের মতো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো গঠন করার সুযোগ পাবে না। গণভোটের যৌক্তিকতাটা আমি জানি। আমি যদি বলি, এখন পুনর্বাসনের কথা বলেছেন, মানে আপনাদের আমি জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান অভিযোগ করেছেন যে এই যে লকডাউনের কথা বলে এই একটি রায়ের তারিখ ঘোষণা নিয়ে যে পরিকল্পনা চলছে, মানে এই নাশকতার, এটির পেছনে এই যে আপনাদের এই ধরনের আন্দোলন কর্মসূচির দায় আছে, এটাই বলতে চেয়েছে। আমি যতটুকু বুঝলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা বলতে চেয়েছিলেন। আপনারা দেখুন, সারা দেশে আওয়ামী লীগের সাথে কাদের সুসম্পর্ক আছে, এটা আমরা টকশোতে যা বলি না কেন, মানুষ নিজেরা বাস্তবে দেখতে পাচ্ছে। প্রত্যেকটা এলাকায়, পাড়া মহল্লায় কাদের সাথে সুসম্পর্ক। এবং গতকালকে যে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব, এটা তো অনেকটা আপনারা দেখেছেন। উনি ঠাকুরগাঁতে বলেছেন যে আওয়ামী লীগ যত মামলা সব তুলে নেওয়া হবে। তিনি পরে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা যাই দেখ, কিন্তু বক্তব্য দিয়ে ফেলেছেন যে ওনারা ক্ষমতা আসলে ফ্যাসিবাদী আমলের মামলা সব তুলে নেবেন। তার আগে উনি একদিন আগে একটা সভায় বলেছেন যে দানের শেষ আপনাদের পাশে আছে, নৌকা সমর্থকদের ফখরুল। আমরা তো দেখতে পাচ্ছি যে বিএনপির একদম ঊর্ধ্বতন থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই আওয়ামী লীগকে কাছে টানছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। এবং দেখুন, কালকে যে আওয়ামী লীগের কর্মসূচি লকডাউন দেখেছেন, 8 দলের কিন্তু বক্তব্য খুব ক্লিয়ার বক্তব্য আসছে। এবং আমরা কালকে নিজেরা সকাল 6টা থেকে আমরা রাজপথে থাকব। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো দেখি না বিএনপির কর্মসূচি, ওনারা কোথায় থাকবেন, কয়টা স্পটে থাকবেন, কি ওনাদের ভূমিকা। তার মানে আপনি মূলত 8 দলে বিরোধিতা করতে গিয়ে, আমরা তো মনে করি গণভোট যদি না হয় এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ আসার সুযোগ পাবে। যদি গণভোটটা হয়ে যায়, আইনি ভিত্তি হয়ে যায়, তাহলে আর আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করাটা অনেক কঠিন হয়ে যাবে। আমরা তো মনে করি আইনি ভিত্তি বিএনপি না চাওয়ার পেছনে আওয়ামী লীগকে আবার রাজনীতি এস্টাবলিশ করার একটা চেষ্টা কিনা, এটা আমাদের কাছে মনে হচ্ছে। আপনি পাল্টা অভিযোগ করছেন হেলেন জেরিন খানের কাছে? আমরা পাল্টা অভিযোগ করতে পারি। দেখুন, বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতি কিন্তু কাছাকাছি। বিএনপি কিছুটা তারা ইসলাম মূল্যবোধকে বিশ্বাস করে, আমরা দেখেছি সেটা, কিন্তু রাজনৈতিক বৈশিষ্ট্যের দিক থেকে কিন্তু সেম বৈশিষ্ট্য আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি কাছাকাছি। এটা কেন মনে হচ্ছে আপনার? দেখুন, যদি বলি যে বিগত 15 বছর আওয়ামী লীগের নেতারা যেভাবে একদিকে রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, জুলুম নিপীড়ন আইনাগত তৈরি করা, আবার আওয়ামী লীগের যে চাঁদাবাজি দখলবাজির যেই পরিমাণ হয়েছে বিগত আমাদের 17 মাসে, কি তারটা কোনো অংশে কিন্তু কম হচ্ছে? আসলে আমরা সব জায়গায় দেখি, কোথাও প্রকাশ্যে হচ্ছে, কোথাও নীরবে হচ্ছে। একটা গোষ্ঠী মাত্র সে কাজগুলো করছে। যদি বাংলাদেশের চাঁদাবাজি না থাকতো, আমাদের সংস্কারের প্রয়োজন হতো না। মানুষ তো এখন অতিষ্ঠ হয়ে গেছে পর্যায়ে। আপনি দেখেছেন যে বিভিন্ন অনলাইনে নিউজ এসেছে, 7,000-এর মতো নেতাকর্মী সেখানে তারা মানে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তার মানে এই যে দলের প্রাধান্য বিস্তার করে যে মানুষের উপরে জুলুম করা, দখলবাজি করা, আপনার এই কাজগুলো কিন্তু আমি একটু হেলেন জেরিন খানের কাছে আসতে চাই।
আমি একটা একটা প্রশ্ন রেখে আসতে চাই, পরবর্তীতে হয়তো বা আপনি এই প্রশ্নের উত্তর দেবেন যে বিএনপি এবং জামাত দুইজনই তো আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার হয়েছিল, কি হয়নি? তাহলে কিভাবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে একই রাজনীতি করে বিএনপি? নিশ্চয়ই আপনার কোনো যুক্তি আছে। হেলেন জেরিন খান যে চাঁদাবাজির কথা বলছেন, উনি সেটি যেমন তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে এই কথা বলেছেন সেদিন গতকালকে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবেন। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন যে যাদের বিরুদ্ধে খামাখা মানে অযৌক্তিক মামলা রয়েছে সেটি তুলে নেওয়া হবে। আর এই 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 বিষয়গুলো নিয়ে আপনারা যে অভিযোগ তুললেন আতিকুর রহমান, আপনার খণ্ডনের উপায়টা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন তাকেও। আপনি যে প্রশ্ন করেছিলেন ওনাকে, আমার যেটা আমি তার কাছ থেকে প্রত্যাশা করেছিলাম যে আজকের দিনে মানে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে সেই বিষয়টা নিয়ে উনি জাতির সামনে কিছু কথা বলবেন। উনি দেখা গেল সেটা না, সেই অতীত দিনের কাদা ছোড়াছড়ি যেই জায়গাটায় আসলে মানুষ একদম অতিষ্ঠ, দীর্ঘ 17 বছর যাবৎ মানুষ এই বিএনপিকে ব্লেম দেওয়া, বিএনপিকে এই করা, এই আওয়ামী লীগ যেইভাবে কথা বলতো ঠিক একই সুরে উনি কথা বলতেছেন। এই মুহূর্তে কি এই কথা বলার কোনো দরকার ছিল? এই মুহূর্তে আমরা কি বলবো? আপনারা মনে হচ্ছে যে জামাত ইসলামী আওয়ামী লীগের মতো কথা বলতেছে। হ্যাঁ, তাছাড়া কি বলেন? জামাত ইসলাম এই যে উনি বললেন যে একটা মাত্র নির্বাচন কি গণভোট না করার, গণভোটের বিরোধিতা করার একটা মাত্র কারণ আমরা দেখিয়েছি। সত্যি কি আমরা একটা কারণ দেখিয়েছি? গণভোট আমরা কি কারণে, প্রথম যে কারণটা উনি বললেন যে প্রথমত গণভোট তো আমাদের কনস্টিটিউশনেই নাই। গণভোট বিদ্যমান যে কনস্টিটিউশন সেটাতে গণভোটের বিষয়টি নাই। সেটা কিন্তু সেই জন্য আমরা কিন্তু কনস্টিটিউশনকে আফোর্ড করেই কিন্তু আমরা চলতে যাচ্ছি। কারণ এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি এসছে তারাও কিন্তু এই কনস্টিটিউশনকে সামনে রেখে কনস্টিটিউশনের ভিতর দিয়েই তারা কিন্তু শপথ নিয়ে তারা কিন্তু ক্ষমতায় আছে। সেই কারণে আমরা কিন্তু এই কনস্টিটিউশনকে ভায়োলেট করে কিছু করতে চাই না, যে কারণে গণভোটের ব্যাপারে আমাদের প্রথম থেকে কিন্তু একটা আমরা গণভোটের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল। কিন্তু আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত যে কমিশনটি করেছিলেন সেই কমিশনে 1 দিন না 2 দিন না 8 মাস, যেখানে বিএনপি আপনি জানেন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, বিএনপির অসংখ্য লোক গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার লোক মানে নির্যাতনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ লোক বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, কোটি কোটি লোক মামলার শিকার হয়েছে। সেই জায়গাটায় এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 75-76 বছর বয়সে তিনি জেলে যেতে হয়েছে। আমাদের লক্ষ্য কী ছিল? একটাই, সেটা হলো বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা। এই কারণে আপনারা জুলাই অভ্যুত্থানের এটা তো একটা একটা লাস্ট ধাপ, কিন্তু এই যে দীর্ঘ প্রক্রিয়া সেটা তো বিএনপি করলো। ওনাদের কিন্তু 2014 সালের পরে ওনাদের কিন্তু আর দেখা যায় নাই। তারপরে আপনি দেখেন বিএনপি তো আজীবনকালই আওয়ামী লীগের বিপক্ষের শক্তি। বিএনপি আওয়ামী লীগ পক্ষে, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো বিরোধী দলে বিএনপি থাকতো। সব সময় দুটি দল একজন আরেকজনের বিপক্ষে। কিন্তু জামাত তো সেটা ছিল না। জামাত তো আমরা 96 সালে দেখেছি, জামাত আওয়ামী লীগের সাথে একত্র হয়ে জামাত কিন্তু আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। পরবর্তীতে আওয়ামী লীগের যে হলো পার্লামেন্ট হলো, সেই পার্লামেন্টে জামাতেরও কিন্তু সাপোর্ট নিয়েই তারা কিন্তু গিয়েছিল 96 সালে। এবং আপনি জানেন যে এরশাদ, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের 88 সালে যে নির্বাচন হয়েছিল সেই সময়ই কিন্তু এরশাদের পতন হতো। কিন্তু সেই সময় শেখ হাসিনা এবং সাথে জামাত দুইজনে একত্র কিন্তু সে এরশাদকে সমর্থন দিয়ে, তারপরে এরশাদ কিন্তু বাকি যে 2 বছর থাকলো সেটা কিন্তু জামাত আর আওয়ামী লীগের সমর্থনের কারণে। কাজেই জামাত কিন্তু অতীত দৈন্যে প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের সাথে গিয়েছে, আওয়ামী লীগের সাথে এক হয়ে তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে। এটা কিন্তু বিএনপিকে কখনো সেই জায়গায় কেউ দেখে নাই। বিএনপি সবসময় দিনের আলোর মতো স্পষ্ট। বিএনপি কখনো গুপ্ত রাজনীতিও করে না,
কনস্পিরেসির রাজনীতিও করে না, গোপন রাজনীতিও করে না। বিএনপি সবসময় স্বচ্ছ এবং নীতি নৈতিকতার সহিত রাজনীতি করে। সেই কারণে এই যে গণভোটের কথা যে বললেন, এই গণভোটের কথা দেখেন, আর মাত্র একটা বাক্য যদি আমি বলতে পারি, বাকি আছে। হেলেন জেরিন খান, একটা বাক্য যদি আমি বলতে পারি, সেটি হলো যে অনেকেই বলছেন যে বিএনপি, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটা রাখলেন, এরকমের আরও বেশ কয়েকজন নেতা কিন্তু এমন কথা বলছেন যেখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের বিচারের সম্মুখীন। সেই সময় আপনারা কি আওয়ামী লীগের ভোটারদেরকে আপনাদের কাছে টানার জন্য এরকম কথা বলছেন? দেখেন, আমি বলি, আমার বাড়ি কিন্তু মাদারীপুর এবং আমি ওখানে 2008 সালে নির্বাচন করেছি। আমি আগামী তো নির্বাচন করতে চাই এবং আমি যখন আমার এলাকায় ওটা তো একটা জানেন যে ওখানে দীর্ঘ বছর যাবৎ আওয়ামী লীগ কিন্তু মানে নির্বাচনে এই 2014 কিংবা 2018, 2024 এই ফার্স্ট ইলেকশন ছাড়া আহত হয়েছে। তাই সেখানে কিন্তু আপনি এখনো কিন্তু আমি আমার বক্তব্যে যেটা দেখি সেটা হলো যে দেখেন, আওয়ামী লীগের দুটা গ্রুপ আছে। একটা গ্রুপ হলো ধরেন এই 17 বছর যারা মানুষের জায়গা দখল করেছে, যারা এই ভুয়া ইলেকশন করেছে, যারা মানুষের নির্যাতন করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যারা মানুষকে মানে মানুষের জায়গা দখল করেছে, যারা লুটেরা ছিল, হাজার হাজার কোটি টাকা, হয়তো কেউ দেখা গিয়েছে একটা মাইক্রোবাস নিয়ে নির্বাচন করেছে, পরবর্তীতে এই 17 বছরে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা মাদারীপুরে অর্ধেক এলাকা দখল করে নিয়েছে। কিন্তু সেইটা তো আওয়ামী লীগের সাধারণ যারা ভোটার, শান্তিপ্রিয় যারা লোক, তারা কিন্তু এটা ধিক্কার দিয়েছে, তারা কিন্তু এর বিপক্ষে দাঁড়িয়েছে। আমি যখন এলাকায় যাই তখন তো আমিও এই বক্তব্য সবসময় দেই যে আওয়ামী লীগের ওই সমস্ত সন্ত্রাসী, লুটেরা, চাঁদাবাজদের বিপক্ষে আমি, কিন্তু শান্তিপ্রিয় আওয়ামী লীগ যারা আছে তাদের কোনো সমস্যা হবে না, তাদের সাথে তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার এলাকায় থাকতে পারবেন। এটা কি ভুল বলা হবে? আমরা কি মানুষকে অন্যায়ভাবে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই। আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কেউ ইন্টারফেয়ার করবে না। যেটা অতীত দিনে করতো আমরা সেই কাজটা করব না। আমার মনে সংগ্রামী মহাসচিব এই কথাটাই বলেছেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে, যে অপরাধী তার শাস্তি হবে, যে অপরাধ করে নাই সে আওয়ামী লীগ করলে কি তার শাস্তি হবে। হ্যাঁ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের এখানে জন্মগ্রহণ করা কি নিষিদ্ধ? আওয়ামী লীগ এখানে জীবনযাপন করা কি নিষিদ্ধ? সেটা তো করতে পারবেন না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো এদেশের জনগণ সবাই শান্তিতে বসবাস করতে পারুক, সেটা আমরা চাই। কিন্তু অপরাধী, চাঁদাবাজি করেছে, মাস্তান, লুটেরা, দখলদার, তাদেরকে অবশ্যই আইনের আমি এই কথাটা একটু শেষ করতে চাই। গণভোটের বিষয়টা দেখেন, গণভোট আপনার নির্বাচনের, জাতীয় নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশনের ডিক্লারেশন অনুযায়ী 3 মাসের কম সময় আছে জাতীয় নির্বাচনের। কারণ রোজার আগে যদি হয় তাহলে 12ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। তাহলে আপনি বলেন আজকে হচ্ছে 12ই নভেম্বর, তাহলে আর মাত্র 3 মাস আছে। যদি 12 তারিখেও হয়, এই 3 মাসের মধ্যে বাংলাদেশে 2টা নির্বাচন করা কি সম্ভব? সেই কারণেই তো, কারণ ওনাদের মুখ থেকে আমরা কিন্তু শুনেছি যে গতকালকে ওনাদের একজন নেতা বলেছেন, আজাদ সাহেব বলছেন যে নির্বাচন 2029 সালে হবে। ওনারা আসলে ছলে বলে কৌশলে নির্বাচন পিছাতে চায়। তো আমরা তো দেখছি যে এই যে গণভোটের কথা বলে আলটিমেটলি ওনারা নির্বাচনকে পিছাতে চায়। ওনারা ভেবেছে, যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে আমরা বলেছিলাম মাত্র 3 মাসের মধ্যে, যখন গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারটা আসলো, আমরা বলেছিলাম যে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। 3 মাসের মধ্যে নির্বাচন দিলে আজকে দেখেন বিএনপির যেমন ভালো হতো, জামাতের তেমন ভালো হতো, এনসিপিরও ভালো হতো। সেই জায়গায় না করে ওনারা সেই আওয়ামী লীগের, আচ্ছা হেলেন জেরিন খান, আপনার কাছে এই প্রশ্ন রাখলাম, একের পর এক অপকৌশল করে আজকে দেশ কোন জায়গায় নিয়ে আসছে। আজকে দেশের মানুষ ভীষণভাবে আতঙ্কিত, নৈরাজ্যের শিকার হচ্ছে, বাস পুড়ছে, সেই পুরানো ওই জায়গা থেকে আমরা এই প্রশ্নটি রাখি যে ওই জায়গায় আমরা কখনো যাব না। সেটাই তো আমাদের। আপনার কথার যৌক্তিকতা পাওয়া গিয়েছে যে শান্তিপূর্ণ যারা, তাদেরকে কেন, তারা আওয়ামী লীগের ভোটার
হোক আর যেই হোক তাকে তো আপনার কোনো, কিন্তু এমনিতে এই যে এখন যে ঘটনা ঘটছে, এই যে 9:30টার সময় রাজধানীর তেজগাঁও রেল স্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দেয়া, গাজীপুরে এক রাতে 3 বাসে আগুন, বিভিন্ন স্থানে আগুন, ককটেল ছোড়া হচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। এবং আতিকুর রহমান আপনার কাছেও আসবো, আপনার কাছেও একই প্রশ্ন রেখে গেলাম। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আতিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। পরে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আতিকুর রহমান, আপনার কাছে তো যে প্রশ্নগুলো আগে রেখেছিলাম সেটি থাকলেও হেলেন জেরিন খানের কথার যদি যুক্তি খণ্ডন থাকে সেটি করবেন, তবে এর সঙ্গে আরেকটি যুক্ত করে দিতে চাই। আপনাদের অনেক সিনিয়র সদস্য, কর্মপরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম আজকে বক্তব্য রেখেছেন। তিনি কথা বলেছেন গণভোট না হলে নির্বাচন হতে দেয়া হবে না, এটি যেমন বলেছেন, আরেকটি বিষয় বলেছেন, সেটা হলো আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু ভারতের বিরুদ্ধে ছিলাম। এই বিষয়টি আমার কাছে আমি জানি না দর্শকের কাছেও অতটা বোধগম্য হয়েছে কিনা, এই দুটো যে আমরা বলতে মনে হয় জামাত ইসলামকেই বোঝাইছে, জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, কিন্তু ভারতের বিরুদ্ধে ছিল। এটি মাঝার। জি, ধন্যবাদ আপনাকে আবারও। আমাদের এলেন আপা অনেকগুলো বিষয় তিনি নিয়ে এসেছেন। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে যদি আমরা মোটা দাগে বলি, বিএনপি এখনো পর্যন্ত জুলাই অভ্যুত্থানকে ধারণ করতে পারছে না। এজন্য জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে বাংলাদেশে কোনো পরিবর্তন আসুক, কোনো সংস্কার আসুক, এটাকে তারা আসলে মুখে যাই বলুক, তারা মনের দিক থেকে এটাকে ওনারা মানতে পারছেন না। দেখুন, যদি আপনি এখন একটা গণভোট শুধু এতটুকুতে নেন যে সংস্কারের পক্ষে কারা আর বিপক্ষে কারা, মানুষ নির্দ্বিধায় বলবে সংস্কারের পক্ষে হচ্ছে 8 দল যারা মাঠে আছেন, আর সংস্কারের কথা মুখে বললেও সংস্কার চাচ্ছেন না হচ্ছে বিএনপি। এটা আপনি নর্মালি আপনি এই গণভোটের ফলাফল আপনি পেয়ে যাবেন। মূল হচ্ছে রাষ্ট্র যদি আসলে আমাদের সংস্কারটা হয়ে যায়, দেখুন আমি যদি আপা যে দলটা করেন, আজকে কত বছর হলো ওনাদের দলে কোনো কাউন্সিল হয় না, কোনো পরিবর্তন, কোনো চেঞ্জ নাই, নেতৃত্ব নির্বাচনের কোনো স্ট্রাকচার ওনাদের নাই, কে কখন যুগ্ম মহাসচিব হয়ে কেউ জানেও না সেখানে। এই যে আপনি একটা রাষ্ট্র সংস্কার করতে হবে, তাকে দলটাকে আপনার সংস্কার করতে হবে। ওনারা দলও যেরকম সংস্কারবিহীন চলছে, আবার ওনারা সেইভাবেই কিন্তু রাষ্ট্রটাকে ওনারা চালাতে চাচ্ছেন। আমরা মনে করি ওনারা যাই বলেন, রাষ্ট্র একটা নতুন কাঠামোতে আসুক, রাজনীতির গুণগত পরিবর্তন হোক, একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ দেশে আসুক, এটা ওনারা চাচ্ছেন মানে মুখে মুখে। ওনারা চাচ্ছেন যে আবার মানে এখন আওয়ামী লীগ দেশে নাই, আগে ওনারা ক্ষমতা ছিলেন, আওয়ামী লীগ ছিল, পুরো দেশটাই ওনাদের, যা ওনারাই করবেন, এখানে কারো কোনো মানে এখতিয়ার নাই প্রতিবাদ করার। এই ধরনের একটা মানসিকতা ওনাদের মধ্যে থাকার কারণেই অনেক যৌক্তিক দাবিকে ওনারা কিন্তু আমলে নিচ্ছেন না। দ্বিতীয়, উনি বলেছেন যে শান্তিপ্রিয় আওয়ামী লীগ, তার এটার একটা এখন আমাদের ব্যাখ্যা করতে, শান্তি আর অশান্তি প্রিয় করে। আওয়ামী লীগের আমলে একজন সাধারণ আওয়ামী লীগের সমর্থকের কাছ থেকেও কেউ কিন্তু মানে বাদ যায়নি তার জুলুমের কাছ থেকে, বহুভাবে তার হয়রানি করেছে। সাধারণ ভোটার, আমি যতটুকু বুঝেছি, তার মানে হচ্ছে আপনি এখন মূলত শান্তিপ্রিয় অশান্তিপ্রিয় বলে একটা শ্রেণীর আওয়ামী লীগকে আপনি এখানে শেল্টার দিচ্ছেন, তাদের কাছ থেকে সুবিধা পাচ্ছেন। এই সুবিধা পাওয়ার নীতির কারণে আপনি এখন একজনকে, একটা গ্রুপকে শান্তি আর একটা অশান্তিপ্রিয় করে তাদেরকে আপনি মানে নিরাপদে রাখার, যাতে করে তাদেরকে পুলিশ হয়রানি করতে না পারে, সে সুযোগটা সেখানে আপনার করে দিচ্ছেন। দেখুন, উনি বলেছেন নির্বাচন 3 মাসে দেওয়া, নির্বাচনের ভিত্তিটা কি? এটা গতকালকে আমাদের নেতারা বলেছেন যে জুলাই বিপ্লব যদি না হতো তাহলে তো ইলেকশন নর্মালি 5 বছর পরে হওয়ার কথা ছিল। এই যে জুলাই বিপ্লবটা হয়েছে, একটা যে সনদ যদি না হয়, যদি এটা আইনি ভিত্তি না হয়, তাহলে তো নির্বাচনের ভিত্তি সেখানে তৈরি হয় না, স্পষ্ট করে বলেছেন। ওনারা জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন, নির্বাচন চাচ্ছেন। তাহলে এক সময় যদি আপনি এভাবে করতে থাকেন, কোনো এক সময় এসে আবার নির্বাচন অবৈধ হয়ে যাবে। কিভাবে করলেন? সংবিধানে আছে তো ইলেকশন 5 বছর পরে, করার ভিত্তিটা কি? ভিত্তির জন্য আমরা বলেছি রাষ্ট্রকে সিকিউর করার জন্য জুলাই সনদটা করুন, আইনি ভিত্তি দিন, গণভোট দেন, যদি আপনি ইলেকশনটা করেন, দেশটা বেঁচে, আমরা সেখানে বেঁচে যাব। নেক্সট উনি বলেছেন যে আমাদের ব্যাপারে আমরা আন্দোলনে দেখা যায়। দেখুন, এইটা জামাতের বিরুদ্ধে বলাটা এটা এক ধরনের জুলুম। জামাত ইসলামী যতটুকু আমাদের অফিস বন্ধ, আমরা কোনো কথা বলার সুযোগ পাইনি, নেতারা সব বারবার গ্রেপ্তার, এরপরও কিন্তু আমরা রাজপথ আমরা কখনো ছেড়ে যাইনি। এবং আমরা মনে করি যে বিএনপির সাথে আমরা ডাল হিসাবে আমরা সব জায়গায় ছিলাম।
আমি তো জানি বহু মিটিং হয়েছে বিএনপির সাথে আমাদের নেতাদের, এই যে আমাদের মহাসচিবের সাথে অনেক জায়গায় আমরা সেখানে পাহারা দিতাম যে আজকে মিটিং হবে, ওনারা ইন্টারনাল সেখানে বসবেন। এই জায়গাগুলোতে ওনারা বলে আমরা ছিলাম না মাঠে, তাহলে এটা কিন্তু আমাদের প্রতি সুবিচার করা হয় না। যেটা উনি বলেছেন যে গুমের শিকার, দেখুন যে রিপোর্টটা আসলে এখন পর্যন্ত 56% গুম হয়েছে আপনার হলো শিবির এবং জামাতের, হাইয়েস্ট সংখ্যা। মানে ওনারা সব দল, ওনারা তো হয়েছেন সন্দেহ নাই, ওনারা সব দল মিলে যা হয়েছেন তা কিন্তু জামাত শিবিরের কাছাকাছি পর্যায়েও সেখানে নাই। আপা যেটা বলেছেন আমাদেরকে যে আমরা 91 সালে ওনারা বলছেন আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করেছি। 91 সালে আমরা কাকে সাপোর্ট করেছিলাম? জামাত তখন যে 17টা সিট পেয়েছিল বিনা শর্তে, কোনো মন্ত্রিত্ব চাই নাই, কিছু চাই নাই, আমরা বিএনপিকে সাপোর্ট দিয়ে আমরা তাদেরকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছি। এই কৃতজ্ঞতা বোধকে ওনারা আমাদের প্রতি দেখিয়েছেন। বরং উল্টো কি হয়েছে, ওদের সে কেয়ারটেকার সরকারের দাবিতে আবার আমরা বাধ্য হয়েছি তখন ওনাদের, মানে এখন যেরকম গোদ উঠছে না ওনারা যে না আগে গণভোট হওয়াই যাবে না, তখন এই গোদা উঠেছেন যে কেয়ারটেকার আমরা দিব না, কেয়ারটেকার পাগল, সুতরাং কেউ বোঝে না। ওই যে একটা অবস্থান করেছেন তার কারণে কিন্তু 96-এ এই পতিত, তখনও কিন্তু তারা বাকশাল যখন যখন শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে 21 বছর পরে ওনাদের এই গো ধরাটা যে আমরা কেয়ারটেকার মানিয়ে না, 172 দিন হরতাল করার পরে মানুষ অতিষ্ঠজন হয়ে গেছে বিএনপির প্রতি। ওনারা 96-এ সম্ভবত 15 ইলেকশন করেছেন, আবার সংসদীয় ওনারা অনুমোদন, যদি সেটা না করতেন আমার তো মনে হয় আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ক্ষমতা আসার সুযোগ পেত না। সুযোগ তৈরি করে দিয়েছেন ওই যে একটা, এখনও যে গণভোট নিয়ে বলছেন, যদি এটা আইনি ভিত্তি না হয় এই সুযোগে বাংলাদেশে আওয়ামী লীগ আসবে এবং তার একটা সূক্ষ্ম রাস্তা ওনারা তৈরি করে দিচ্ছেন, কিন্তু ওনারা মুখে সেটা বলছেন না। আমরা এটিএম আজহারুল ইসলামের আমি বক্তব্যে আসবো কিনা, উনি যেটা বলেছেন যে গণভোট না হলে নির্বাচন হতে দেয়া হবে না, এটিএম আজহার, এটা হলো এখনকার ইস্যু নিয়ে। আর সেই পুরনো ইস্যু আপনাদের এই ইস্যুটি থাকবে আসলে, সেটি বলতে গেলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু ভারতের বিরুদ্ধে ছিলাম। সেটা বলতে গেলে এটা ইতিহাস তো আপনিও পড়েছেন, আমরা অনেক ইতিহাস পড়েছি। আমরা যেটা বলেছি যে গণভোট যদি আপনার ভিত্তিটা না হয়, বা একই কথা বারবার, গণভোটের উপরে ভিত্তি করে ইলেকশন একটা হবে। দেখুন জামাত ইসলামী বরাবরই আমরা বলছি ইলেকশন হতে হবে। সবার আগে আমরা নমিনি দিয়েছি, আমরা নিজেরা মাঠে গণসংযোগ করে মানুষকে উদ্বুদ্ধ করেছি না ইলেকশন আমাদের হবে। আমরা বলি ইলেকশন অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে, এরপরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আমরা এভাবে আমরা সবাই জোর দাবি জানাচ্ছি। আমরা ইলেকশনটাকে সুন্দর চাই, স্বচ্ছ চাই, ফ্রি ফায়ার ক্রেডিবল চাই, এবং আইনি ভিত্তিতে ইলেকশনটা হলে আমরা মনে করি নতুন একটা বাংলাদেশ দেখতে পাবো। দেখুন জামাতে অভিযোগ কি, যেমন এখন অনেকে আমাদেরকে বলেন যে আমরা নাকি ভারতের সাথে আঘাত করতেছি, যে জামাতের শুরু থেকে হলো জামাত ভারত বিদ্বেষী, এবং জামাতের তখন স্ট্যান্ডটা আমরা নিয়েছিলাম যে আমাদের 3 দেশ তো মনে করে 3% তো আমাদের ভারত দ্বারা বেষ্টিত, যদি এই দেশটা যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে দেখুন বিগত 15 বছরে বন্ধু অবস্থা আমাদের কেমন ছিল। জামাত ইসলামী যে আশঙ্কা নিয়ে সেই সময় একটা পলিটিক্যাল ডিসিশন নিয়েছিল, বিগত 15 বছরে ফ্যাসিবাদী হাসিনা ভারতকে কাগজে কলমে না হলো 16 আনা ভারতের করদ রাজ্যে পরিণত করে প্রমাণ করেছেন। জামাতের সে সময় অবস্থানটা কিন্তু রাজনৈতিকভাবে নেওয়াটা অমূলক ছিল না। পুরো দেশটাতে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, এমন কোনো দিক নাই। আরে ভারতের মতো জায়গা যেখানে তাদের হলো হিন্দু সংখ্যা বেশি, তারা যে শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিল বাংলাদেশের বিরোধী মুসলমানের দেশে একই শিক্ষা কারিকুলাম নিয়ে এসে মূলত সেই দেশের এজেন্ডাকে বাংলাদেশে নিয়ে এসে এটাকে একটা ভারতের আশীর্বাদ পুষ্ট। অনেকে বলেন যে শেখ হাসিনা তো তিনি ভারতের একটা প্রদেশের তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই জায়গায় নিয়ে এসেছেন। আমি যদি আপনাকে আরেকটা কোশ্চেন আপনি আমাকে আগে করেছেন, দেখুন বিএনপি জামাতের এখন হলো এই এই অবস্থাটা কেন? দেখুন আমি যদি বলি ইলেকশন এখন বিএনপি পিছাতে চায়, যদি আপনাকে বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ সারা দেশে ইতিমধ্যে ওনারা খবর নিয়েছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্টও কিন্তু আমাদের কাছে ওনাদের কাছেও আছে। মানুষ আসলে কি চাচ্ছে, মানুষ এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছে, তার বাস্তব প্রমাণ আমরা পেয়েছি বিশ্ববিদ্যালয় ইলেকশনের মধ্যে দিয়ে, যে ছাত্র সমাজ যেখানে নতুনকে গ্রহণ করে নিয়েছে। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে পুরনো সব দলকে দেখা শেষ, মানুষ এখন নতুন শক্তির নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে দেখার প্রত্যাশা নিয়ে মানুষ এখন অপেক্ষা করছে। এটা আমি একটু এর আগের যে ইস্যুটা, সেই ইস্যুতে আপনি যেটি বললেন যে যৌক্তিক কারণে যে ভারতের, হ্যাঁ আমরা 15-17 বছর দেখেছি যে ভারতকে অনেক বেশি বিভিন্ন
চুক্তির মাধ্যমে বিভিন্নভাবে আমাদের অনেক কিছু যেটা আমাদের রাষ্ট্রের থেকে ভারতকে বেশি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তখন সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি সেই ৭১ সালে যে অবস্থান ছিল সেই অবস্থানেই থাকবে? দেখুন শান্ত ভাই, আপনি এই ইস্যুতে গেলে অনেক আলোচনা না, আমি জাস্ট এক লাইনে স্বাধীন হওয়ার পরে জামাত ইসলামী এটাকে বাস্তবতা মেনে রাজনীতি করেছে সহজ কথা, এবং বাংলাদেশের ৭১ সালের পর থেকে দেশের প্রত্যেকটা কন্ট্রিবিউশন আন্দোলনে জামাত দেশের পক্ষে ভূমিকা রেখেছে। ঠিক আছে, এটা হলো আমরা বলি, এবং আমরা কখনো দেশের মানে ওটার বাইরে অবস্থান আমরা কখনো সেখানে করিনি। হেলেন জেরিন খান, আপনার কাছে যে প্রত্যেকটা বাড়ি তো যে কথাগুলো আতিকুর রহমান বললেন আমার আর প্রশ্ন নাই, ওনার যুক্তি খণ্ডনীয় যথেষ্ট, আপনি কারণ আপনারা যেভাবে 96 সালেও একই কথা বললেন যে আপনারা কিন্তু সেখানেও তত্ত্বাবধায়ক সরকার দিতে চাননি, এখনো গণভোটের জন্য আসলে গণভোট আগে হলে কি যায় আসে, আপনারা তো গণভোটে রাজিই হলেন। আমি বলি প্রথমত ওনার যুক্তিগুলো একটু খণ্ডন করি। উনি বলেছেন জুলাই অভ্যুত্থান আমরা ধারণ করি না, ওনারা খুব ধারণ করেন। আমাদের প্রায় 422 জন আমাদের নেতাকর্মী নির্মমভাবে হত্যা শিকার হয়েছে, আমাদের শত শত না হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু আপনাদের দু একজন নেতা কিন্তু বলেছেন যে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। ওনাদের নেতারা গুপ্ত রাজনীতি করেছে, ওনারা বললেন গুপ্ত রাজনীতি করেছে, ওনাদের নেতারা আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে গুপ্ত রাজনীতি করেছে। আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের নেতারা, কিন্তু ফাঁসিতে গেছেন আওয়ামী লীগের কারণে, গুম হয়েছে, খুন হয়েছে। উনি বলেন প্লিজ আপনার সময় কিন্তু আমি একটা কথা বলিনি, এইটুক সৌজন্যতা দেখান, এইটুক সৌজন্যতা দেখান। আপনারা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় হ্যাস্তনাস্ত করেন, প্লিজ এখানে যেটা যে কদিন আগে রাজশাহীতে আপনাদের জামাত ইসলামের নেতা জুতা পিটা করেছে 2 নারীকে, এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। আপনারা এগুলো না করবেন, জানবেন, জানতে হবে। আমি জানালাম, আপনি খোঁজ নিয়ে আপনারা এগুলো করছেন। তো আমি বলি একটা করে একটু করি, উনিগুলো অনেকগুলা কিন্তু মিথ্যা তথ্য জাতির সামনে তুলে এসেছেন। তো জুলাই অভ্যুত্থান আমরা করি না, ওনারা করেন। ওনাদের কয়জন হয়েছে সেটা একটু জানতে চাই। আর একটা উনি বলেছেন যে গুম খুন নাকি ওনাদের 56% হয়েছে, তা আমি তো বলি আমাদের 70% হয়েছে। এখন আপনি এটা খণ্ডন করেন। আমাদের এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, আমাদের কি জানি চাঁদপুরের এমপি, তারপরে আমাদের সুমন, আমাদের এরকম আরও অসংখ্য নেতাকর্মীরা গুম হয়েছে। তো উনি তো বললেন আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন ভাইকেও গুম করে রাখা হয়েছিল, আমাদের ওই যে হুম্মাম কাদের চৌধুরীকে গুম করে রাখা হয়েছিল। ওনাদের কয়েকজন রাখা হয়েছে, আমি তো একমাত্র ওই যে আজমি সাহেব আর কাশেম সাহেবের ছেলে ছাড়া আমি ওরকম কাউকে দেখি না, কারণ ওনারা তো 14 সালের পরে ছিলই না, ওনারা তো সেই গুপ্ত রাজনীতির ভিতরে চলে গিয়েছিল, সেই জায়গায় বসে বসে ওনারা কাজ করেছেন। কাজে ওইটা না, ওনারা বলছেন আমরা নাকি চাঁদাবাজি করেছি। তো ওনারা কি করেছেন? ওনারা তো রাষ্ট্র কি যেন পুরো প্রতিষ্ঠান দখল করেছে, যেমন ইসলামী ব্যাংক যে দখল করেছেন। আবার ওনাদের জামাতের আমির গিয়ে সবচেয়ে এই বাংলাদেশের ভূমিদস্যু কিংবা সবচেয়ে দুর্নীতিবাজ হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক কিন্তু মীর কাসেম আলী করে গেছেন, ওনাদের একজন নেতা মীর কাসেম আলী ইসলামী ব্যাংক বসুন্ধরা গ্রুপের না, যেটাই হোক আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনারা যাবেন। ওনারা দখল করবেন কেন বলেন? এইটা তো কেউ সমর্থন করবে না। ওনাদের যদি প্রতিষ্ঠান হয় ওনারা আইনি ভাবে সেটা নেবেন, ওনারা দখল করবেন কেন? এটা তো অন্যায়, এটা তো করতে পারেন না। তাই ঠিক একইভাবে যদি বিএনপির নেতাকর্মীর বাড়ি দখল করেছে, জায়গা দখল করেছে, সেইটা যখন তারা পুনরুদ্ধার করছে তখন ওনারা বলছে আমরা চাঁদাবাজি করেছি। তাই একই জিনিস তো, ওনারা তো চাঁদাবাজি না, ওনারা তো আরো বড় কিছু করেছেন। তাহলে আমরা তো ওনাদেরকেও বলবো যে ওনারা চাঁদাবাজের গডফাদার, কারণ ওনারাও তো দখল করেছেন এক ইসলামিক ব্যাংক সহ আরও ওই যে বসুন্ধরা গ্রুপে গিয়ে সাপোর্ট দিয়েছেন, বসুন্ধরা গ্রুপের যত অপকর্ম ওনারা সমর্থন দিয়েছেন, তা সেগুলোর তো জবাবদিহি করতে হবে। আমরা তো সেগুলোই করি নাই। আর জুলাই বিপ্লবের আইনি প্রক্রিয়ার কথা উনি বলেছেন, আমরা কিন্তু গণভোটের বিরুদ্ধে না, আমরা বিরুদ্ধে হলো ওইটা ওনাদের ষড়যন্ত্র, ওনাদের চক্রান্তের বিরুদ্ধে। কারণ ওনারা প্রথম থেকে কিন্তু নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে, যেটা আওয়ামী লীগ এই 17 বছর করে বিএনপি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে,
ওনারাও একই কথা বলছেন। তো ওনাদের মধ্যে তো আওয়ামী লীগের প্রেতাত্মা ভর করেছে। ওনারা এখন বলছে বিএনপি নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতা, অতএব নির্বাচন ঠেকাও। ওনারা একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারকে ওনারা দীর্ঘায়িত করতে চায়, এবং সেইটা করতে গিয়েই দেখেন যারা এই 36শে জুলাইয়ের 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা করলো, ছোট বাচ্চা শিশুকেও পর্যন্ত হত্যা করেছে, আজকে 1 বছরের মাথায় তারা আবার ব্যাক করেছে। কি কারণে? ওনাদের এই অপকৌশল, অপরাজনীতির কারণে। ওনারা যদি দেখেন, এই যে নেপালে কিন্তু একটা অভ্যুত্থান হয়েছে। নেপালে কি হলো? সেই নেপালে অন্তর্বর্তীকালীন সরকার এসেই তারা কিন্তু ডিক্লারেশন দিয়ে দিল, এবং দিনক্ষণ পর্যন্ত দিয়ে দিয়েছে যে তাদের ওখানে নির্বাচনের। অথচ আমরা যখন নির্বাচনের কথা বলেছি তখন ওনাদের গায়ে জ্বালা ধরা, ওনাদের এখন তারা তো নির্বাচনের বিরুদ্ধে যাচ্ছে না। জামাত কি বলেছে যে নির্বাচন করবে না? আজকেই তো ওনারা বলেছে 2029 সালের আগে বাংলাদেশে নির্বাচন হতে দিব না, ওনাদের নেতা বলেছে। এটাই ওনাদের মনের কথা। ওনারা কিন্তু নির্বাচন হতে দিতে চায় না। ওনারা অনির্বাচিত সে যার জন্য এত লোক জীবন দিল, এত বিএনপির হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী জীবন দিল, গুম হলো, বাড়ি ছাড়া হলো, ঘর ছাড়া হলো। বাংলাদেশের যে ছেলেটি জন্মগ্রহণ করেছে, যার বয়স 36, সেই ছেলেটি আজ পর্যন্ত একটা ভোট দিতে পারে নাই, সেই মেয়েটি আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। ভোটের বিষয়টি তো এই জাতি ভুলে যাচ্ছে। সেই জায়গায় সমস্ত জাতি উন্মুখ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেই জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমরা আবার একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের বক্তব্য তো অন্য কিছু না। ওনারা যদি এতই জনপ্রিয় হন, ওনারা যদি এতই দেশের কথা চিন্তা করেন, তাহলে যান জনগণের কাছে, জনগণের উপরে আস্থা রাখেন। একটা ফেয়ার ইলেকশন হোক, সেই ইলেকশনে যদি জনগণ আপনাদেরকে পছন্দ করে তাহলে আপনাদের ভোট দিবেন। আইনি ভিত্তির কথা বলেছেন, দেখেন আমরাও কিন্তু গণভোট, আমরা যে প্রত্যাখ্যান করেছি তা না, আমরাও বলেছি যেহেতু নির্বাচনের সময় একটা বাক্য যদি বলতে পারি, সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা নেই, সময়ও নেই। যেভাবে জামাত ইসলামী বলেছেন যে বিএনপি কিন্তু মেনে নিয়েছে এবং বলেছে যে জাতীয় নির্বাচন যেদিন হবে একই সময় গণভোট হোক, এবং সেই জায়গায় বিএনপির কোনো আপত্তি নাই। এবং গণভোট হলে এইটা তো আলটিমেটলি আপনার পার্লামেন্টেই আইনি ভিত্তি দিতে হবে। আপনার জনগণের ম্যান্ডেট নেওয়া যে সমস্ত প্রতিনিধি, তাদের দ্বারা যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হলে কি দুটার যে ইস্যুগুলো ভোটারের জন্য সমস্যা হবে? কোনো সমস্যা নাই, কারণ দুটোটা আলাদাই। কারণ এই জাতি কিন্তু অভ্যস্ত। আপনি দেখেন এই যে আমাদের যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়, সেই নির্বাচনে একই সাথে মেয়র এবং ওইটা কিন্তু ক্ষমতার জায়গা থেকে, কিন্তু গণভোটটা কিন্তু ক্ষমতার কোনো ইস্যু না। গণভোট একদমই মানে আলাদা, এটা তো আরো ইজি বিষয়। ওইটা তো একটু কঠিন, যে ওখানে পাওয়ার হবে। তো ধরেন কোন একটা জায়গায় মানুষ কিন্তু একটা না, ওখানে ধরেন কি জানি সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর তারা হয়, এবং নারী কাউন্সিলর সেটাও হয়, মানে 2-3টা পেপারস থাকে, আর এখানে তো মাত্র 2টা যাবে। তো এটা তো একদম ইজি বিষয়। আর আপনি যেটা বললেন যে ওখানে একটা পাওয়ারের বিষয় থাকে, এখানে তো পাওয়ারের বিষয় না, কাজে এইটা কিন্তু ইজিলি করা যায়। ওনাদের আসলে মনের হলো ওনারা বাংলাদেশের নির্বাচন এই বিষয়টি আর যাই হোক এই জাতিকে কখনো খাওয়াতে পারবে না, এই জাতি কখনো মেনে নেবে না। তবে ব্রেকে যাওয়ার আগে বলে রাখি, আগামীকালকে শেখ হাসিনার একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হবে, যে কারণে আগামীকালকে মানে আজকেই আর কি, এবং ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা কালকে ভাষণ দেবেন। আরেকটি বিষয় বলে দিই, শেখ হাসিনার ভারতীয় দূতকে তলব করে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা বন্ধেরও আহ্বান জানিয়েছে সরকার। এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আতিকুর রহমান, আপনার কাছে আমরা একদম শেষ প্রান্তে খুব অল্প অল্প করে জানতে চাই, এই যে আপনার দুজনের কাছে একই প্রশ্ন থাকবে, আপনাদের এই যে অনৈক্যর আড়ালেই কি আসলে মানে সুযোগ নিচ্ছে কিনা, যেই দলটিকে আপনারা ফ্যাসিবাদের কথা বলছেন, যাদেরকে ক্ষমতার থেকে হটিয়েছেন, তারা সুযোগ নিচ্ছে কিনা আরেকটি হলো যে, এবং এই সুযোগেই আজকে যেমন ভারতের
ডেপুটি হাই কমিশনারকে ডেকে বাংলাদেশ তরফ থেকে জানানো হয়েছে যে ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি যার গণঅভ্যুত্থানে পতন ঘটেছে তার যেন বক্তব্য কোনো মিডিয়াতে প্রচার করা না হয়, ভারতের মিডিয়াতে প্রচার করা, এই সব কিছুই কি আপনাদের এই অনৈক্যর মধ্যে সুযোগ পাচ্ছে কিনা? দেখুন, আমরা অনৈক্য বলবো না, আমরা এখানে রাজনৈতিকভাবে যেহেতু এখন দুইটা বড় শক্তি বাংলাদেশে আছে, আমরা আমাদের জায়গা থেকে যৌক্তিকটাকে আমরা সামনে নিয়ে এসেছি এবং আমরা এসব জায়গায় সমাধানের সুযোগ আছে। আমি তো মনে করি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যদি বিএনপি বড় দল আমরা বলি, ওনারা আগে ক্ষমতায় ছিলেন, ওনাদেরই কিন্তু ড্রাইভিং সিটে বসে ভূমিকাটা রাখা প্রয়োজন। কিন্তু আমরা দেখলাম দেশ অনৈক্যের দিকে যাচ্ছে, জামাতের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, ওনারা নিজেরা গ্রহণ করেন, ওনারা নিজেরাও কিন্তু প্রস্তাব দেননি। তার মানে আপনি যদি দায়িত্বশীল একটা সংগঠন হয়ে থাকেন, আপনাকে তো সমাধানটা সেখানে করতে হবে। দেখুন, বিএনপি যে 31 দফা আপনার প্রস্তাবনা, সেখানে দ্বিতীয় দফা বলা আছে ওনারা আলোচনা করবেন, মত বিনিময় করবেন, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ওনারা কী করবেন, ওনারা একটা সামাজিক চুক্তিতে পৌঁছতে হবে মানে বলেছেন। ওনাদের সংস্কার প্রস্তাবনা দ্বিতীয় দফা আছে ওনারা আলোচনা মত বিনিময়, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম না বিগত 15-16 মাসে কোনো বিষয়ে ওনারা উদ্যোগ নিয়ে জাতিকে একটা মানে আশ্বস্ত করে যে আমরা উদ্যোগ নিলাম, চেষ্টা করেছি। আমরা কোনো উদ্যোগ এখন পর্যন্ত একটা জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য উদ্যোগটা আমরা সেখানে পাইনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা দেশের জন্য এটা দুর্ভাগ্যের কারণ। দ্বিতীয় হচ্ছে আমাদের রাষ্ট্র আসলে যদি বলি যে যারা পতিত সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সীমাবদ্ধতা আছে। আমি বলি তাদের আসলে মেরুদণ্ডটা শক্ত কম। আপনি এত পাওয়ারফুল একটা ক্ষমতা আপনি পেয়েছেন, জনগণ বিপ্লব করে আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসিয়েছে, ওনারা এত হীনমন্যতায় ভোগেন, এত চিন্তা করে কথা বলেন। ওনারা যেটা বড় ম্যান্ডেট নিয়ে এখানে আছেন, জনগণ তাদের পেছনে আছে, এই জিনিসটাকে ওনারা আসলে ধারণ করতে পারেন না। এদের দুর্বল মনে করার কারণে মাঝে মাঝে অনেক কিছু ডিসিশনটুকু দুর্বল হয়ে যাচ্ছে। আমরা মনে করি দেশের স্বার্থে এবং যারা এখন বাইরে বসে দেশের ভিতরে এখন আগুন সন্ত্রাস করছে, আরো আগেই সেখানে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল। আরেকটা জিনিস আমাদের আপা বলেছেন যে আমরা চাঁদাবাজ, উনি শুধু এক কথা বলে থেমে গেছেন, আমরা ইসলামী ব্যাংকে করি। সেই ইসলামী ব্যাংকে আমরা দখল করতে কেন যাব সেখানে বলুন তো? এস আলম গ্রুপ এত 1000 কোটি টাকা সেখানে তারা লুটপাট করেছে। আমরা দেখলাম যে অভিযুক্ত আসছে ওনাদের দলীয় বড় নেতা এস আলমের গ্রামে থেকে ওনারা কোথায় গেছেন, কক্সবাজারে ট্যুর করেছেন। এখনও পর্যন্ত খবর আছে এস আলমের সাথে গোপনে আন্ডারস্ট্যান্ডিং কারা করেন। মানে বসুন্ধরা কথা বলে, এটা এক ধরনের অপবাদ ওনার, অসত্য। বসুন্ধরা আমরা কেন যাব সেখানে? উনি গিয়েছেন বা ওই পত্রিকা অফিসে গিয়েছেন জানার জন্য, পত্রিকা অফিসে গিয়েছেন, সেটা হলো রাজনৈতিক সহমর্মিতা যে অফিসে গিয়েছেন। কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি যে নানা ধরনের গোপন চুক্তি গোপন। আমি বলি বসুন্ধরা গ্রুপের শেয়ার ভাগাভাগি নিয়ে একটা গোপন বোঝাপড়া হচ্ছে, কে কতটুকু সেখানে নেবেন। আমরা দেখলাম যুবদলের নেতা নয়ন পিস্তল নিয়ে গেছেন ইসলামী ব্যাংকে দখল করার জন্য। কার নির্দেশে সেখানে গিয়েছেন? কই জামাত কখনো গেছে যে আমরা সব যেমন মিছিল নিয়ে গেলাম, আসেন ব্যাংক এটা আমাদের? এরকম প্রমাণ কোথাও আছে ওনাদের কাছে? আসলে ওনারা হলো আমাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন না। এখন কোন একটা অভিযোগ যদি পায় পত্রিকার পাতায়, এটা সত্য কি যাচাই না করে ভুয়া ফটো কার্ডকে ব্যবহার করে ওনারা সেখানে মিডিয়াতে কথা বলেন, এটা দুর্ভাগ্য আমাদের জন্য। তো যেটা আমরা আসলে বলতে চাই, দেখুন ওনারা গণভোটের কথা বলেন, আমাদের নেতারা বলেন যে কেউ গণভোট বোঝে না। বুঝবে না কেন? যদি ইলেকশনের দিন যদি গণভোট হয়, দেখুন আমি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, ইলেকশনের দিন হবে হলো দলকে ক্ষমতা আসবে, কার পক্ষে কার মার্কা ভোট যাবে, তফসিল ঘোষণার পরে দেশে আসবে মার্কার হলো আপনার জয় জয়গার। সে জায়গায় আইসা যাতে গণভোটটা সফল না হতে পারে তার জন্য ওরা গণভোট চাচ্ছেন, যাতে করে সংস্কারটা আমরা সফল করতে না পারি। দেখেন উনার এর আগের বক্তব্যে উনি বলেছেন যে 2091-এ ওনারা যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির সমর্থন দেয়, বিএনপি কোনো কিছু না দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি বহুদলীয় গণতন্ত্র, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং তার মধ্যে দিয়ে কিন্তু জামাত এই দেশে রাজনীতি করার, জিয়াউর রহমান এসে বিএনপি এখন নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে আপনারা পেয়েছে। তারপরে এরপরে দেখেন আপনার 2018 সালের নির্বাচনে বিএনপি ওনাদেরকে ধানের শীষের প্রতীকে নির্বাচন করার সুযোগ দিয়েছে এবং এই 17 বছর আওয়ামী লীগ বিএনপিকে ঘায়েল করেছে যুদ্ধ অপরাধীর সহযোগী।
যুদ্ধ অপরাধীদের সহযোগী হিসেবে বিএনপিকে ঘায়েল করেছে। আমাদেরও বিচার হয়েছে আপনাদের কারণে, জোটের কারণে। আপনাদের সেই জন্য করবেন কেন? আপনারা তো প্রকৃত যুদ্ধ অপরাধী, আমরা আপনারা যুদ্ধ অপরাধীর দল। আপনারা নিজেরা এগুলো বলতে থাকেন, নেতা যুদ্ধ অপরাধীর সাথে এগুলো সবাই প্রমাণ দিয়ে দিয়েছে ডাকসুর ভোটে, অসুবিধা নাই। যত বলবেন তত আমাদের ভোট কমবে, ডাকসু নির্বাচন যত বলবেন তত ভোট কমবে। এই ন্যারেটিভ এখন মানুষ গ্রহণ করতে চায় না। আপনারা নতুন কিছু বলতে না পেরে ওই পুরো ন্যারেটিভকে নিয়ে এসে মোকাবেলা করতে চাচ্ছেন। সঠিক জায়গায় আসেন, রাজনীতির গুণগত পরিবর্তন করেন, ভালো কিছু নিয়ে আসেন। ভালো কিছু না নিয়ে আসলে মানুষ আমাদের হেলেন জেরিনকে বলতে দেন। ওনারা আসলে পাগল হয়ে গিয়েছেন, বলেন আপনি বলেন। আমার তো পড়ার সুযোগ হবে না, সেটা বলে যাচ্ছেন। দেখেন, ও 2018 সালে ধানের শীষের প্রতীক আমরা কিন্তু দিয়েছি ওনাদেরকে। তারপরে ওনারা কি করলেন, ওনারা নির্বাচনের 2 দিন 3 দিন আগেই পালাই চলে গেলেন, নির্বাচনের করলেন না, শেষ মুহূর্ত পর্যন্ত ওনারা কিন্তু সেটাই তো হঠাৎ করে জামাত কেন এত খারাপ হয়ে গেল আপনাদের কাছে? আরেকটা বিষয় হলো ওই যে ওনারা সব সময় তো ক্ষমতার সাথে থাকতে পছন্দ করেন। আপনি দেখেন না, কি জানি এরশাদের সাথে থাকছে, আওয়ামী লীগের সাথে থাকছে, আবার 111 এর সময় ইতিহাস আমরা জানি কি হয়েছে সেখানে। একটা লোকরাও কিন্তু টাচ করে নাই বিএনপির সাথে। ওনারা কিন্তু 2001 থেকে ক্ষমতার ভাগে ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু 111 এর সময় ওনার খুব শান্তি। আমাদের দুর্নীতি করি নাই। 2014 সালের পরে ওনারা কিন্তু শান্তিতে ছিলেন। আপনার মনে আছে 2023 সালের 28 অক্টোবর আমরা পল্টন ময়দানে প্রায় 20 লক্ষের মতো লোকের যে জামায়াত করেছিলাম, সেইটার উপরে হামলা করেছে। কি ধরনের হামলা করেছে, অথচ ওনারা কিন্তু ওই মতিঝিল শাপলা চত্বরে ওনারা কিন্তু খুব শান্তিতে। তার মানে ওই গুপ্ত রাজনীতিও করেছে, আতাতের রাজনীতিও করেছে। বিএনপি তো সেটা করতে পারে না। এখন আবার দেখেন ওনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় ওনারা খুব শান্তিতে আছে, ক্ষমতার পুরা স্বাদ গ্রহণ করছে। পুরা প্রত্যেকটা ইনস্টিটিউশনে ওনারা সব ওনাদের লোকজন সেট করে দিয়েছে। ওনারা তো ক্ষমতা, এখন যদি নির্বাচন হয় আর বিএনপি যদি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে, তাহলে তোমাদের বিরোধী দলের আপনাকে ধন্যবাদ। হেলেন জেরিন খান, হেলেন জেরিন খান আপনাকে ধন্যবাদ। ইলেকশন হবে, আমাদের দুই অতিথির কথোপকথন শুনছিলেন। আমরা চাই জাতি যেভাবে একটি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন, সেই ভোট খুব দ্রুতই জাতির সেই তৃষ্ণা মেটাবে এবং একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে আবারও গণতন্ত্রে ফিরবে বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়াজ।